আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে CCEG 01, তোমাদের যেটা 01 কোড আছে যে পেপারটার, তার দুটি কবিতা। প্রথম কবিতাটা হচ্ছে ফিলিপ সিডনির লেখা লাভিং ইন ট্রুথ, আর নেক্সট কবিতা যেটা পড়াবো সেটা শেক্সপিয়ার সনেট। তো লাভিং ইন ট্রুথটা আমি শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে সনেট কাকে বলে, কারণ লাভিং ইন ট্রুথটা হচ্ছে একটা সনেট। এই লাভিং ইন ট্রুথ সনেটটি এটি ফিলিপ সিডনির লেখা। ফিলিপ সিডনি যে সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সময়টা হচ্ছে 1554 থেকে 1586। এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে তিনি একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে অ্যাস্টোফেল অ্যান্ড স্টেলা। তো অ্যাস্টোফেল অ্যান্ড স্টেলা এর যে 110টি কবিতা সংকলন, কবিতা গুচ্ছ, কালেকশন অফ পোয়েমস রয়েছে, সেই কালেকশন অফ পোয়েমসের মধ্যে খুব ফেমাস, খুব জনপ্রিয় একটি কবিতা হচ্ছে লাভিং ইন ট্রুথ। এটা একটি সনেট আকারে লেখা কবিতা। তো প্রথমে আমাদের জানতে হবে সনেট কাকে বলে। এটা তোমরা সবাই জানো মোটামুটি, আশা করছি। সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স। সনেট হচ্ছে একটা 14 লাইনের কবিতা, consisting of 2 stanzas. One is octave and other is sestet, এবং যেখানে প্রথম যে 8টা লাইন, সেই 8টা লাইনকে বলা হয় অক্টেভ, এবং তার শেষের যে 6টা লাইন, সেই 6টা লাইনকে বলা হয় সেস্টেট। তো এখন এই অক্টেভ আর সেস্টেট এটার বিভিন্ন ফর্মে কবিরা বিভিন্ন সময়ে লিখে গেছেন। ফিলিপ সিডনি যে স্টাইলটাকে ফলো করেছেন, সেই স্টাইলটা হচ্ছে পেট্রাচিয়ান সনেট। তাহলে কয়েকটা জিনিস যারা ভিডিও দেখছো তারা কিন্তু একটু নোট ডাউন করে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। কি প্রথমটা হচ্ছে সনেট কাকে বলে। হোয়াট ইজ সনেট? সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স। সনেট হচ্ছে একটা কবিতা যার 14টা লাইন থাকে, ডিভাইডিং ইন 2 স্ট্যাঞ্জাস, যেটা দুটো স্ট্যাঞ্জায় ডিভাইড করা থাকে। ওয়ান ইজ অক্টেভ অ্যান্ড অ্যানাদার ইজ সেস্টেট। পেট্রাচিয়ান সনেট এই স্টাইলে ফিলিপ সিডনি লিখেছেন। আমরা শুধু ইনফরমেটিভ ওয়েতে পড়ব কবিতাটি। তাহলে ইনফরমেটিভ ওয়েতে পড়তে গেলে আমাদের প্রথমে তাহলে জানতে হলো এটা কি। এটা হচ্ছে একটা সনেট। নেক্সট আমি কি পড়ব? নেক্সট হচ্ছে এটা কি ধরনের সনেট। এটা হচ্ছে পেট্রাচিয়ান সনেট। পেট্রাচিয়ান সনেট বলতে কি বোঝায়? পেট্রাচিয়ান সনেট বলতে বোঝায় যার রাইম স্কিমটা, রাইম স্কিম মানে হচ্ছে শেষের অন্তমিল, শেষের দুটো শব্দের মধ্যে। ছোটবেলায় আমরা পড়েছিলাম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তাহলে দেখো ওখানে যে স্টার আর এখানে যে আর, তার মধ্যে মিল পাওয়া গেল। এই মিলটাই হচ্ছে রাইম স্কিম। সংক্ষেপে বুঝতে গেলে এর অনেক বিস্তারিত ক্লাস হয়, আলোচনা হয়। তো সংক্ষেপে রাইম স্কিম মানে হচ্ছে অন্তমিল। পেট্রাচিয়ান সনেটে অন্তমিলগুলো কেমন থাকবে? পেট্রাচিয়ান সনেটে অন্তমিলগুলো থাকবে যে ফর্মে, এটা অবশ্যই রাইট ডাউন করে নাও। এ বি এ বি, আবার এ বি এ বি, শেষের ফর্মটা পাল্টে গেল সিডি সিডি, আর একদম শেষে যে দুটো লাইন থাকছে তাদের মধ্যে অন্তমিল থাকবে ই ই। তাহলে এ বি এ বি মানে কি? ধরো এ হচ্ছে প্রথম লাইনটা, বি হচ্ছে সেকেন্ড লাইনটা, আবার সি হচ্ছে প্রথম লাইনটা, ডি হচ্ছে দ্বিতীয় লাইনটা।
এটা হচ্ছে এবি সিডি সিডি ফরম্যাট। আমি আবার বলছি এই এবি সিডি সিডি ফরম্যাটটা কি একটু বোঝো। দেখো প্রথম যে লাইন, 1 নম্বর লাইনটা লেখা হয়েছে এ, 2 নম্বর লাইনটা হচ্ছে বি, 3 নম্বর লাইনটায় আবার রিপিট করলো এ, 4 নম্বর লাইনটায় আবার রিপিট করলো বি। তাহলে 1-এর সাথে 3-এর মিল পাওয়া গেল, 2-এর সাথে 4-এর মিল পাওয়া গেল। এই রকমভাবে প্রথম 8টা লাইন চলবে। এইবার শেষ স্টেটে গিয়ে পাল্টে যাচ্ছে। শেষ স্টেটে গিয়ে কী হচ্ছে, সিডি সিডি, আবার নতুন কোনো সাউন্ড, সি সাউন্ড, অর্থাৎ নবম লাইনে যে সাউন্ড থাকবে ঠিক তার ওয়ার্ড একটা লাইন পর ছেড়ে দিয়ে আরেকটা লাইনে গিয়ে আমরা সেই সাউন্ডটা পাবো। আর শেষের যে দুটো লাইন, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তাহলে 4টে হয়ে গেল। প্রথমে ছিল এবি, আবার এবি, শেষে সিডি সিডি, তাহলে 12টা লাইন হয়ে গেল। শেষে যে দুটো লাইন থাকছে সেই দুটোর যে মিল সেটা হচ্ছে ই, অর্থাৎ তাদের দুটোর সাউন্ড সেম হবে। এইবার এই যে সেম সাউন্ডে শেষ হচ্ছে একে বলা হয় কাপলেট। কাপলেট ওয়ার্ডটা আমরা কয়েক বছর আগে এক বিখ্যাত গানে শুনেছিলাম, কবিতায় শুয়ে কাপলেট। তোমরা অনেকেই গানটা জানো, শুনেছো, বিখ্যাত গান। তো কাপলেট মানে হচ্ছে এই সনেটের শেষের দুটো লাইন যার মধ্যে মিল আছে। কেন এই এতগুলো কথা বলা হচ্ছে, তার কারণ এইগুলো প্রশ্ন হিসাবে আসে। হোয়াট ইজ সনেট, হোয়াট টাইপ অফ সনেট ইট ইজ, অ্যান্ড হোয়াট ইজ দ্য রাইম স্কিম। এইটা তিনটে কিন্তু প্রত্যেক বছর রিপিট করে প্রশ্নগুলো, তাই এটা বলছি। আরেকটি ইনফরমেশন পাবে, এখন সবই নেটে অ্যাভেলেবেল, তাও বলে দেওয়া, কবিতাটা কখন লেখা হয়েছিল, কোন দশকে লেখা হয়েছে। কবিতাটা লেখা হয়েছে, দ্য পোয়েম কম্পোজড ইন 1580s। ভালো করে শুনবে কি বলছি, 1580s, অর্থাৎ 80-তে লেখা নয়, 80 থেকে 90-এর মধ্যে কোনো এক সময়ে কবিতাটা লেখা হয়েছে। এবার কবিতা লেখার যে প্রেক্ষাপটটা রয়েছে সেই প্রেক্ষাপটটা আমি একটু আলোচনা করছি। কবিতার প্রেক্ষাপট হচ্ছে, আমাদের যিনি এখানে কবি রয়েছেন ফিলিপ সিডনি, সেই ফিলিপ সিডনি ভালোবাসতেন একজনকে, তার নাম হচ্ছে পিনেলপ ডেভারেক্স। ভালো করে নামগুলো তোমরা বুঝবে, PENELOPE, পিনেলপ ডেভারেক্স, DEVEREUX। তাহলে আমাদের ফিলিপ সিডনি তিনি ভালোবাসেছেন একজন মহিলাকে যার নাম হচ্ছে পেনেলপ ডেভারেক্স। এবার এই পেনেলপ ডেভারেক্স 1980 সালে, 1981 এ বিষয়ে মতভেদ রয়েছে, কেউ কেউ বলছে 80, আবার কোনো কোনো বইয়ে থাকা যায় 81। তো 81টাই গ্রহণযোগ্য হিসাবে ধরে নেওয়া হয়। 81-তে তিনি বিয়ে করছেন লর্ড রিচকে, যা একজন বড়লোক মানুষ, লর্ড রিচ। সেই লর্ড রিচকে বিয়ে করছেন পেনেলপ ডেভারেক্স। এইবার কবির মনে এক যে দুঃখ হচ্ছে ফিলিপ সিডনির মনে, সেই দুঃখ থেকে তিনি এই কবিতাটা লিখছেন। কবিতাটার যে বইটার নাম হচ্ছে অ্যাস্টোফেল অ্যান্ড স্টেলা। এখানে তিনি সিকোয়েন্স অনুযায়ী লিখছেন কবিতা, এবং এটাই হচ্ছে তার প্রথম কবিতা। কবি ফিলিপ সিডনি ছোটবেলা থেকেই পেনেলপ ডেভারেক্সকে ভালোবাসতেন এবং তিনি আশা করেছিলেন যে তাদের বিয়ে হবে। কিন্তু যা হয় আমরা আমাদের অঞ্জন দত্তের গানে পেয়েছি, বেলা বোস, বেকার কেউ বিয়ে করে না। তো কি হলো, পেনেলপকে সে বিয়ে করছে না। পেনেলপ কাকে বিয়ে করছে? পেনেলপ বিয়ে করছে লর্ড রিচকে। এবং তাদের বিয়েটা কোন সময় হচ্ছে? তাদের বিয়েটা হচ্ছে 1581 সালে। এবং তখনই আমাদের যে কবি রয়েছেন ফিলিপ সিডনি, সেই কবি কী করলেন, কবি তখন এই বইটা লিখতে শুরু করলেন। বইটার নাম হচ্ছে অ্যাস্টোফেল অ্যান্ড স্টেলা। তাহলে এখানে তার যে যন্ত্রণা, তার যে মনের কষ্ট, সেই কষ্টটাকে তিনি এখানে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলছেন। তাহলে যে বই থেকে নেওয়া হয়েছে, যে কালেকশন অফ স্টোরিজ, আবার ভালো করে শুনবে, যে কালেকশন অফ স্টোরিজকে তিনি বলেছেন
সেই কালেকশন অফ স্টোরিজটা হচ্ছে অ্যাস্টোফেল অ্যান্ড স্টেলা। আমি স্পেলিংটা বলে দিই, ASTROPHEL, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, STELLA। তাহলে বইটার নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। এই বইয়ে 110টি কবিতা রয়েছে। এখানে যেটা তোমাদের সিলেবাসে কবিতাটা রয়েছে, কবিতার নাম হচ্ছে লাভিং ইন ট্রুথ। এটি হচ্ছে এই সিকোয়েন্সের 1 নম্বর কবিতা। বেশ, তাহলে এবার কবিতাটা আমি লাইন বাই লাইন পড়ব এবং তার মানে বলার চেষ্টা করছি। দেখো, লাভিং ইন ট্রুথ and faint in words my love to show, that she, dear she, might take some pleasure of my pain. আমি কিন্তু টেক্সটটা পড়ছি, যারা টেক্সট পড়নি তারা টেক্সটটা শুনে নাও। আমি টেক্সটটা ইংলিশে পড়ছি, তারপর তার বাংলাটাও বলে দেবো। লাভিং ইন ট্রুথ and faint in words my love to show, that she, dear she, might take some pleasure of my pain. খুব সুন্দর কথা। কি বলছেন? বলছেন লাভিং ইন ট্রুথ, প্রকৃত ভালোবেসে কি করলাম? পেন ইন ভার্স মাই লাভ টু শো, আমার ভালোবাসা দেখানোর জন্য আমি বৃথাই কবিতা লিখছি। আমি কবিতাটা যে লিখছি সে কবিতাটা লেখা আমার বৃথা, সেটা ভেন ইন ভার্স, সেটা লেখার কোনো যুক্তি নেই, তবু আমি লিখছি। কেন লিখছি? দ্যাট সি, ডিয়ার সি, যাতে করে সে আমার ওই প্রেমিকা, সে কি করে? মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন, আমার এই যন্ত্রণাটা থেকে সে যাতে কিছুটা আনন্দ পায়। শুধু আনন্দ পাচ্ছে তাই না, এবার কি বলছে আবার পরের লাইন, খুব সুন্দর। প্লেজার মাইট কজ ইউ রিড অ্যান্ড রিডিং মাইট মেক হার নো। কি অসাধারণ কথা! প্লেজার মাইট কজ হার রিড, প্লেজার যদি সে পায় তাহলেই সে আমার কবিতাটা পড়তে আগ্রহী হবে, আর পড়লেই সে জানতে পারবে। একদম ইটারনাল ট্রুথ, আমাদের চিরন্তন যে সত্য, সেই চিরন্তন সত্যকে তিনি বলছেন যে পড়তে হবে, তবেই তুমি জানতে পারবে। আর কখন পড়বে? যখন তুমি তাতে আনন্দ পাবে। তাহলে প্লেজার মাইট কজ হার রিড, রিডিং মাইট মেক হার নো, নলেজ might pity win and pity grace obtain. I sought fit words to paint the practiced face of woe. সেই জানা থেকে কি হবে? আমার জন্য কিছু করুণা জন্মাবে। এই যে বলছে নলেজ মাইট পিটি উইন, এই নলেজ যদি সে জানে যে আমি কতটা কষ্ট পাচ্ছি, মাইট পিটি, পিটি মানে কি? পিটি মানে করুণা, পিটি মানে দয়া। মাইট পিটি উইন, এটা তিনি ভার্সটা পাল্টাচ্ছেন, ইনভার্সন ফর্মে লিখছেন। তো কি লিখছেন তিনি? নলেজ উইন, মাইট উইন, পিটি সাজিয়েছেন তিনি, ভার্বটাকে শেষে দিচ্ছেন, আগে অবজেক্টটাকে দিচ্ছেন, পিটি এখানে অবজেক্ট। প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে। যদি একজনও আগ্রহী স্টুডেন্ট থাকে, আমার তরফ থেকে তাকে একটা রিকোয়েস্ট রইল যে নেটে এখন সবই অ্যাভেলেবেল, তো তুমি টেক্সটটা নেট থেকে বার করো এবং আমি যে লাইনগুলো বলছি লাইনগুলো বোঝো, তাহলে খুব সুন্দরভাবে কবিতাটা বুঝতে পারবে। তাহলে কি বললো? নলেজ মাইট পিটি উইন, প্রথমে বললো প্লেজার মাইট কজ হার রিড, প্লেজার তোমাকে পড়তে বাধ্য করবে। রিডিং মাইট মেক হার নো, পড়লেই তুমি জানতে পারবে। নলেজ মাইট পিটি উইন, আর যখন জানতে পারবে আমার জন্য করুণা হবে। পিটি গ্রেস অবটেন, তখন আমি কিছুটা গ্রেস পাবো। গ্রেস, গ্রেস মানে হচ্ছে আনুগত্য লাভ করা, আমি কিছুটা আনুগত্য লাভ করব। গ্রেস অবটেন। I sought fit words to paint the blackest face of woe. আমি খুঁজছি, শর্ট মানে আমি খুঁজছি। আমি কি খুঁজছি? আমি সব থেকে ভালো যে উপযুক্ত শব্দ সেটা আমি খুঁজছি, যেখানে ব্ল্যাকেস্ট ফেস অফ মাই ও, ও মানে হচ্ছে দুঃখ,
আমার যে কষ্ট, সেই কষ্টের বোঝানোর জন্য যেটা সব থেকে সঠিক শব্দ, সেই শব্দটা আমি খুঁজছি। আই সট মানে আমি খুঁজেছিলাম। স্টাডিং ইনভেনশনস ফাইন্ড হার উইডস টু এন্টারটেন। স্টাডিং ইনভেনশন, এটার জন্য আমি কি করলাম, শুধু নিজের লেখা নয়, এর ওর লেখা কবিতাদের পাতা উল্টাতে লাগলাম, যে কবিরা কি কি লিখে গেছে। আমি তো খুঁজে পাচ্ছি না যে কোন ওয়ার্ডটা আমার তোমার জন্য সঠিক হবে। আমি যে এত কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, তো কোন ওয়ার্ডটা লিখলে সঠিক হবে সেটা আমি বুঝতে পারছি না। তখন অফ টার্নিং আদার্স লিভস, আমি অন্যের পাতাগুলোকে উল্টালাম। পাতাগুলো উল্টে কি দেখলাম, to see if then should flow some fresh and fruitful showers upon my sunburned brain. যদি তারা পারে, কি পারে, আমার এই রৌদ্রতপ্ত মাথার ওপর যদি তারা কিছুটা বৃষ্টির বর্ষণ ধারা, ফ্রেশ একদম নির্মল বৃষ্টির বর্ষণ ধারা দিতে পারে, অর্থাৎ সতেজ করে তুলতে পারে আমার এই রৌদ্রতপ্ত মস্তিষ্ককে। তাই আমি অন্যের পাতাগুলো খুঁজছি। আমার তো মাথায় কিছু নেই কোন ওয়ার্ডটা ভালো হবে, কোনটা আমার কষ্টকে বোঝানোর জন্য ফিট হবে। তাই আমি অন্যের শব্দগুলোকে খুঁজছি, যদি সেখান থেকে আমি কিছু পাই। বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ ওয়ান্টিং ইনভেনশন স্টে। কিন্তু কি হলো, আমার শব্দ থমকে আসতে দিল। শব্দ তো এলোই না, সৃষ্টিটাই থমকে থমকে আসতে গেল। নতুন ভাবনার অভাব দেখা দিল। বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ, হল্ট করছে, হল্ট মানে আমরা জানি বিরাম। শব্দ আসছিল নিজের গতিতে এতক্ষণ, যেই আমি অন্যের লেখা খুঁজছি কি হচ্ছে, শব্দ হল্টিং ফোর্থ, থেমে থেমে যাচ্ছে। ওয়ান্টিং ইনভেনশন স্টে, ওয়ান্টিং ইনভেনশন, যে আমি ইনভেনশন করছিলাম, আমি যে সৃষ্টি করছিলাম, সেই সৃষ্টিটা স্টে, দাঁড়িয়ে গেছে, স্থবির হয়ে গেছে। কবিতা মানে ক্রিয়েশন, একটা আর্ট, যে কোনো আর্ট মানে ক্রিয়েশন, তো সেই আর্টটা দাঁড়িয়ে গেছে। ইনভেনশন নেচারস চাইল্ড, ফ্লিট স্টেপ টেম স্টাডি ব্লোজ। কি হলো, আমার মনে হলো এরা সৎ মায়ের ভয়ে পালানো সন্তান। তাহলে সৎ মা কেন বলছে, তার কারণ এগুলো তো কোনোটাই আমার লেখা নয়। নেচারস চাইল্ড, ফ্লিট স্টেপ টেম স্টাডি ব্লোজ। ইনভেনশন হচ্ছে মাদার্স চাইল্ড। আমি যে সৃষ্টি করছিলাম সেটা নেচার্স, সেটা আমার নেচার, সেটা আমার মধ্যে থেকেই তৈরি হচ্ছিল। আমার কষ্টটা আমি বিভিন্ন শব্দ দিয়ে লিখছিলাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমি অন্যের পাতা উল্টাচ্ছি, দেখছি সে তার যন্ত্রণায় কি শব্দ বসিয়েছে। তাই তারা কি এখন স্টেপ ডেম স্টাডি ব্লোজ, তারা যেন বিমাতা, বিমাতার ভয়ে পালানো শিশু। and others feet still steamed but strangers in my way. কি হলো, আমি যেটা লিখছি সেই লেখাটা তাদের সাথে খাপ খাচ্ছে না। আমি লিখছি কিন্তু সেই লেখাটা তাদের সাথে খাপ খাচ্ছে না। আদার্স ফিট স্টিল সেমড, সেখানে অন্যের পাটা আছে, বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে। আমার জুতো তুমি পরলে কি হবে, হবে না, প্রত্যেকের জুতোর মাপ আলাদা। তো আমার যেটা নেসেসিটি তোমার নেসেসিটি সেটা নয়। সে তার কষ্টটাকে যেভাবে বুঝিয়ে গেছে, আমার কষ্টটা আমি সেভাবে বোঝাতে পারছি না। তাই কত সুন্দরভাবে বলছে, আদার্স ফিট স্টিল সেমড, অন্যের লেখাগুলোকে সঠিক মনে হচ্ছে, বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে। কিন্তু যখন আমি সেটাকে কপি করতে যাচ্ছি, মনে হচ্ছে আমি আগন্তুক, আমি স্ট্রেঞ্জার, যেটা ভুল হয়ে গেছে, কোথাও ভুল হচ্ছে। Thus, great with child to speak in helpless in my throat, beating my torn train, beating myself for spirit. Fool, said my muse to me, look in thy heart and write. Thus, আর একদম শেষে গিয়ে তিনি কি বলছেন, একদম শেষে গিয়ে বলছেন,
যে আমার যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা সৃষ্টি না করতে পারার কষ্ট। কিরকম? সৃষ্টি না করতে পারার কষ্ট। Thus great with child and to speak and helpless in my throes. Great with child মানে কি? একজন সন্তান সম্ভব মহিলা, তার যে কষ্টটা, তো আমার কষ্টটা সেই রকম হচ্ছে। আমি কি করছি? বিটিং মাই ট্রম্পেট, আমি আমার অত্যাচারী কলমটাকে মারছি। বিটিং মাই সেলফ ফর স্পিরিট, আমি নিজেকে আঘাত করছি শব্দের জন্য। ফুল সেট মাই মিউজ টু মি, সেই সময় কবিতার দেবী আমাকে বললেন, বোকা, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, নিজের হৃদয়ের দিকে তাকাও এবং লেখো। এটা হচ্ছে আমরা যে কবিতাটা পড়লাম লাভিং ইন ট্রুথ, সেই কবিতাটার একটা আউটলাইন এবং সামারি। টোটাল কবিতাটা আমি টেক্সট পড়লাম, টেক্সটের সঙ্গে আমি বঙ্গানুবাদটাও বলে দিলাম প্রত্যেকটা লাইন বাই লাইনের। আর কবিতা থেকে ডিটেলস কিছু বলার নেই। দু একটা জিনিস আমি ভাবতে বলছি, ভাবাটা খুব জরুরি। কি? এই যে আছে লাভিং ইন ট্রুথ, লাভ না লিখে কবি লাভিং কেন লিখলেন? কেন একটা আইএনজিকে বসিয়ে দিলেন ওখানে? তা নিশ্চয়ই তার কোনো কারণ আছে। গ্রামাটিক্যাল দিক থেকে দেখতে গিয়ে লাভটাও নাউন, লাভিংটাও নাউন, কিন্তু একটা জিরাল্ডিয়ান নাউন, একটা নর্মাল নাউন। কেন জিরাল্ডিয়ান ফর্মটাকে ব্যবহার করেছেন? ভাববে, নিজেরা ভাববে, ভাবলেই উত্তর পাবে। আমি বলছি না, স্যার ফিলিপ সিডনি এই কবিতায় বলছেন, বলছে প্লেজার মাইট কজ হার রিড, রিড মাইট মেক হার নো। তাহলে তুমি তখনই আনন্দ পাবে যখন পড়বে। আর রিডিং মাইট মেক হার নো, পড়লে কি হবে? পড়লে তুমি জানতে পারবে। কি জানতে পারবে? জানতে পারবে। কবিতাটায় তিনি সত্যের কথা বলছেন। কবিতাটা শুধুমাত্র ওই রঞ্জনা, বেলাবোস, ব্যর্থ প্রেমের কবিতা এরকম কবিতা নয়। এই কবিতার মধ্যে তিনি এক চিরন্তন সত্যের কথা বলছেন। কি বলছেন? যে যদি তুমি আনুগত্য আনতে পারো, গ্রেস, যখনই আমি জানতে পারবো তখন আমার আনুগত্য বাড়বে। আনুগত্য কার প্রতি বাড়বে? শিক্ষার প্রতি। শিক্ষা মানে নলেজ, নলেজ মানে জ্ঞান। তখন তুমি আলোর দিকে যাবে। কবি বলছেন আমি খুঁজে পাচ্ছি না অন্যেরা কি করছে, আমি সেটা বারবার উল্টানোর চেষ্টা করছি। মিউজ এসে কবিকে কি বললেন? লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, নিজের হৃদয়ের দিকে তাকাও। একই কথা, একই কথা আমাদের ভারতীয় দর্শন, ভারতীয় উপনিষদও বলছে। গৌতম বুদ্ধ তার বহু বছর পর বলছে আত্মদীপ ভব, নিজেই নিজের দ্বীপ হও, নিজেই নিজেকে আলো দেখাও। এখানে তো সেই একই কথা বলছে, লুক ইনটু দাই হার্ট, তোমার মন যেটা চায় সেটাই করো, জোর করে কিছু করো না। এই জিনিসটাই গল্পের মূল সত্য, মূল ভাবনা। শুধুমাত্র এটাকে একটা ফ্রাস্ট্রেটেড লাভ পোয়েমস হিসাবে দেখলে হবে না। গল্পের যে মানে রয়েছে, তার যে অন্তর্নিহিত মানেটি রয়েছে, সেটাও আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা আমাদের এই লাভিং ইন ট্রুথের গল্প এখানেই শেষ করছি। নেক্সট আমি যেটা পড়াবো সেটা হচ্ছে শেক্সপিয়ার অ্যান্ড সনেট। নেক্সট যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট। সনেট নাম্বার 18 তোমাদের আছে, কিন্তু কিছু জেনারেল ইনফরমেশন তোমাদের জানতে হবে। উইলিয়াম শেক্সপিয়ারের যে এজটা, সেই এজটা একটু দেখো, এখানে লেখাটা দেখো, 1564 থেকে 1616। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেট। উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154টা সনেট লিখেছিলেন। এই প্রশ্নটা আসে, হাউ মেনি সনেটস? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা টোটাল সনেটের সংখ্যা কত? টোটাল নাম্বার অফ সনেট, এইভাবে লিখে রাখো, টোটাল নাম্বার। টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে 154। শেক্সপিয়ার টোটাল 154টা
সনেট লিখেছেন। শেক্সপিয়ারের এই সনেটগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি তিনটে ভাগ? একটা ধারা হচ্ছে 1 থেকে 126, দ্বিতীয় ধারাটা হচ্ছে 127 থেকে 152, এবং তৃতীয়টা হচ্ছে 152, 153 আর 54। এটা 52 নয়, এটা 53 আর 54। এই তিনটে ধারায় শেক্সপিয়ারের সনেটগুলোকে আমরা ভাগ করতে পারি। এই 1 থেকে 126টা সনেট তিনি WH বলে কাউকে উৎসর্গ করেছেন। WH কে হতে পারে? দুটো নাম ক্রিটিকরা বলছে WH হতে পারে। একজন হচ্ছে উইলিয়াম হারবার্ট, আরেকজনের নাম হচ্ছে আর্ল অফ সাউদাম্পটন। এই দুজন হতে পারে WH। নেক্সট 127 থেকে 152, এই যে ফেজটা, এর কবিতাগুলো লেখক ডেডিকেট করেছেন শেক্সপিয়ার কাকে উদ্দেশ্য করে? দ্য ডার্ক লেডি। তাহলে 1 থেকে 126 তিনি WH কে উদ্দেশ্য করে লিখেছেন। 127 থেকে 152 ডার্ক লেডিকে উৎসর্গ করে লিখেছেন। আর 153 এবং 154 এই যে দুটো কবিতা, এই কবিতা দুটো কিসের উপর লেখা? কিউপিড, CUPID, কিউপিড। তো কিউপিড হচ্ছে গড অফ লাভ, প্রেমের যে গড, প্রেমের যে দেবতা, তাকে উৎসর্গ করে তিনি লিখেছেন 153 আর 154টা। এখন আমরা শেক্সপিয়ারের যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে সনেট 18। এই 18 নম্বর সনেটে তিনি কি দেখাচ্ছেন, কি বলছেন, আমরা এটা এখন পড়ব। আরেকটা জিনিস তোমরা জেনে নাও, সেটা হচ্ছে শেক্সপিয়ারের যে সনেট, আমি এই ক্লাসেই যখন আগে পড়াচ্ছিলাম তোমাদেরকে লাভিং ইন ট্রুথ, তখন আমি বললাম যে সনেট কাকে বলে, বা সনেটের যে রাইম স্কিম, যেটা পেট্রাচিয়ান রাইম স্কিমে লিখেছেন আমাদের ফিলিপ সিডনি, কিন্তু আমাদের শেক্সপিয়ারের রাইম স্কিমটা একটু আলাদা। রাইম স্কিমটা যে কি লিখেছেন, তাহলে রাইম স্কিম RS কি রয়েছে? RS রয়েছে ABAB। তাহলে এটা হচ্ছে প্রথম 4টে লাইন। তারপরের 4টে লাইনে কি লিখছেন? CBCD। তাহলে 8 লাইন EF। 12 লাইন। আর শেষের লাইনটা হচ্ছে GG। এইটা হচ্ছে শেক্সপিয়ারের নিজস্ব রাইম স্কিমের প্যাটার্ন। এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা নোট ডাউন করে নেবে। কি কি নোট ডাউন করবে? একটা হচ্ছে শেক্সপিয়ার টোটাল কটা কবিতা লিখেছে? 154টা সনেট লিখেছে। 154টা সনেটের মধ্যে 1 থেকে 126টা সনেট তিনি WH বলে কাউকে উদ্দেশ্য করে বা অ্যাড্রেস করে লিখেছেন। এই WHটার দুটো নাম ধরা হয়, একটা হতে পারে উইলিয়াম হারবার্ট, আর একটা হতে পারে আর্ল অফ সাউদাম্পটন। নেক্সট হচ্ছে 127 থেকে 152, এই সনেটগুলো তিনি ডার্ক লেডি বলে একটি মহিলাকে অ্যাড্রেস করে লিখেছেন। আর 153, 154 এটা তিনি লিখেছেন আমাদের যে গড অফ লাভ রয়েছে তার নাম কিউপিড, রোমান মাইথোলজি অনুসারে। তো কিউপিডের নাম অনুসারে বা কিউপিডকে উৎসর্গ করে তিনি দুটি কবিতা লিখেছেন, একটি 153 এবং 154। টোটাল 154 কবিতা সনেট লিখেছেন শেক্সপিয়ারের আমরা যে সনেটটা পড়ব সে সনেটটা হচ্ছে 18। আর শেক্সপিয়ারের সমস্ত সনেটেরই রাইম স্কিম বা লেখার প্যাটার্ন কি? ABAB, CD EFEF GG, এই স্টাইলে তিনি প্রত্যেকটা সনেটকে লিখেছেন। এগুলো কোশ্চেন আসে। তাহলে এবার আমাদেরকে 18 নম্বর সনেটটা পড়তে হবে।
তাহলে 18 নম্বর সনেটে কি বলছে? আমি আগে প্রথমে লাইন বাই লাইন পড়ি, তারপরে মানেটা বুঝিয়ে দেব। Shall I compare thee to a summer's day? কোশ্চেনটা শুরুই হচ্ছে, মানে কবিতাটা শুরু হচ্ছে একটা ইন্টারোগেটিভ ফর্মে। Shall I compare thee? আমি কি তোমার সাথে তুলনা করতে পারি? THEE, এই দি মানে হচ্ছে ইউ। এই ভাষাগুলো হচ্ছে প্রাচীন ভাষা, যাকে বলা হয় আর্কাইক ল্যাঙ্গুয়েজ। এই প্রাচীন ভাষায় এটাকে বলা হয় দি। তাহলে কি দাঁড়ালো? Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Thou, THOU, দাও মানে হচ্ছে ইউ। ART, আর্ট, আর্ট মানে হচ্ছে আর। তাহলে খুব ভালো করে বুঝবে কি বলছে। ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। সামার্স ডে, কেন সামার্স ডের কথা আনছে? আমরা জানি ইংল্যান্ড এমন একটা জায়গা যা বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে। এখনও ওখানে প্রচুর ঠান্ডা। আমাদের এখানে এত গরম কষ্ট পাচ্ছি, ওদের ওখানে কালকেও তাপমাত্রা ছিল 8 ডিগ্রি না 9 ডিগ্রি। তাহলে ওদের যখন সামার পড়ে, অর্থাৎ আর কিছুদিন পরেই ওখানে সামার পড়বে, সেই সামারটাও আমাদের শীতকালের মতোই এনজয়েবল। ওরা সূর্যের রোদে উঠলে ছুটি দিয়ে দেয়, সামার হলিডে পড়ে, সব এক্সকারশনে যায়। এত ভালো ওখানকার সামারটা, কারণ সারা বছর ওরা ঠান্ডায় কষ্ট পায় এবং ওই কয়েকটা দিনের জন্য খুব ক্ষণস্থায়ী ওখানকার সামার, এবং খুব কম সময়ের জন্য সেই সামারটা সেখানে থাকে। তো সেই জন্যই কবি বলছে, কি বলছে? বলছে শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করতে পারি? কার সাথে? টু আ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সাথে। তো গ্রীষ্মের দিনের সাথে আমি কি তোমার তুলনা করতে পারি? পারি না। এটা বলছেন ইন্টারোগেটিভ ফর্মে, কোশ্চেন আসছে না, পরেই বলছেন না, পারি না করতে। কেন পারি না? Thou art more lovely and more temperate. তুমি এই গ্রীষ্মের দিনের থেকেও সুন্দর, গ্রীষ্মের দিনের থেকেও তুমি ভদ্র, তুমি জেন্টেল। একটা গ্রীষ্মের দিনের যা জেন্টেলিটি, গ্রীষ্মের দিন যা ভালো লাগে মানুষের, তুমি তার থেকেও ভালো, তার থেকেও সুন্দর। Rough winds do shake the darling birds of May, and summer's leaves hath all to sorted it. কি বলছে? Rough winds do shake the darling birds of May. Rough winds, হঠাৎ কালবৈশাখীর ঝড়, সে কি করছে? Do shake, ছিঁড়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসে যে ফুলগুলো ফুটেছে, যে সুন্দর ফুলের কুড়ি ধরেছে, সেই ফুলগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যাচ্ছে রাফ উইন্ডস, একটা ভয়ঙ্কর ঝড়। অ্যান্ড সামার্স লিভ হ্যাড অল টু সর্টেড ইট। আর যে গ্রীষ্ম আমরা দেখছি, এই গ্রীষ্ম খুব ছোট, খুব বেশি দিনের নয়, শর্ট ডেট, ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। Sometimes to hot the eye of heaven shines, and often is his gold complex dimmed. দারুণ কথা বলছে। Sometimes to hot the eye of heaven. Eye of heaven মানে কি? Eye of heaven মানে সূর্য। সূর্য খুব উত্তপ্ত হয়ে ওঠে, চারিদিক চকচক করে, সাইন করে, ঝলঝলে আলো দেয়। And often his gold complexion dimmed. তার যে গোল কমপ্লেক্সেন, যে সূর্যের আলো, সেই সূর্যের আলো তোমার কাছে এসে স্মৃতপ্রভ হয়ে যায়। তোমার সেই সূর্যের আলোর থেকেও তোমার গায়ের কমপ্লেক্সন মানে গায়ের কালার,
তোমার যে গায়ের রং তার কাছে সূর্যের আলো কিছু নয়। যে আই অফ হেভেন, যে গোটা জগৎকে আলো দিচ্ছে, যার জন্য আমরা সব কিছু দেখতে পাচ্ছি, চকচক করছে, কিন্তু সূর্যের আলোর থেকেও আরও বেশি আলো ছটা তোমার গায়ের কালারে। অফেন হিজ গোল্ড কমপ্লেক্সন, তার যে সোনার কালার সেটা কি হবে? ডিমড হয়ে যাবে, সেটা স্মিতপ্রভ হয়ে যাবে, সেটা কমে যাবে। অ্যান্ড ইভেন এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, পৃথিবীতে যত সুন্দর জিনিসই আসুক না কেন, ফেয়ার ফ্রম ফেয়ার, সুন্দর থেকে সুন্দরতম পৃথিবীতে যে জিনিসই আসুক না কেন, কি হবে তারা? সামটাইম ডিক্লাইন্স, তারা একটা সময় নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে? বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, কোনো দুর্ঘটনায় নষ্ট হতে পারে, অকস্মাৎ আকস্মিক কোনো দুর্ঘটনায় সুন্দর জীবন নষ্ট হয়ে গেল, সুন্দর ফুল নষ্ট হয়ে যাচ্ছে। যেভাবে রাফ উইন্ডে একটা ঝোড়ো বাতাসে তেমনি হতে পারে। কিংবা নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, আমাদের প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল, পৃথিবীর প্রত্যেকটা বস্তু ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, সে আস্তে আস্তে প্রস্ফুটিত হবে এবং ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এটা পৃথিবীর নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, সেই প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কারুর যাওয়া যাবে না। তো সেই প্রকৃতির নিয়মেই হয়তো সে শেষ হয়ে যাবে। বাট, কিন্তু এবার লেখক বলছেন বাট, কনজাংশন কি বলছেন? বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, যতই শেষ হয়ে যাক না কেন, যতই দুর্ঘটনা ঘটুক না কেন, দ্য ইটারনাল সামার, তোমার যে সামার রয়েছে, তোমার যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য, ইয়োর, তাই মানে ইয়োর, তাহলে ইয়োর ইটারনাল সামার, দ্য ইটারনাল সামার, তোমার চিরন্তন সৌন্দর্য, শ্যাল নট ফেড, সেটা কোনোভাবেই নষ্ট হবে না। নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, দাও মানে বলেছি ইউ, আর ওয়েস্ট মানে থাকা, যেটা তোমার অধিকারে আছে, যে সৌন্দর্য, পজিশন মানে তুমি অধিকার করে রেখেছো যে সৌন্দর্যটাকে, সেই সৌন্দর্যটা কোনোদিন তার জায়গাটাকে লুজ করবে না, সে তার জায়গাকে কোনোদিন হারাবে না। নর, আবার নেগেটিভ, নর শ্যাল ড্রেথ ব্র্যাগ ইউ, মৃত্যু কোনোদিন থাবা বসাতে পারবে না। ব্র্যাগ মানে থাবা বসানো, নট শ্যাল। তো কি বলছে? বলছে নর লুজ পজিশন অফ দ্য ফেয়ার দাও ওয়েস্ট, তোমার মধ্যে যে সৌন্দর্য আছে সে তার অবস্থান কোনোদিন হারাবে না। আর কি হবে? নট শ্যাল ডেথ ব্র্যাগ ইউ ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, মৃত্যু কোনোদিন থাবা বসাতে পারবে না। কি সুন্দর একটা তুলনা দিচ্ছে। ডেথ শ্যাল ব্র্যাগ ইউ, ব্র্যাগ মানে ধরে নিয়ে আসা, ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, সে তার ছায়ার তলায় তোমাকে কোনোদিন আনতে পারবে না। When in eternal lines to time thou graced, যখন তুমি সেই চিরন্তন পরস্পর এগিয়ে যাবে সময়ের সাথে। এই লাইনটায় টুইস্ট আছে, আগে শেষ করে নি তারপরে বলছি। So long as man can breathe, মানুষ যতদিন নিঃশ্বাস নিতে পারবে, or eyes can see, চোখ যতদিন দেখতে পারবে, so long lives this, ততদিন এই বেঁচে থাকবে। and this gives life to thee, আর this মানে আমার এই কবিতা, gives life, তোমাকে জীবন্ত রাখবে। একটা লোক কতটা কনফিডেন্ট তার নিজের সৃষ্টিকে নিয়ে, তার লেখাকে নিয়ে। সে বলছে তুমি কোনোদিন মরে যাবে না, মৃত্যু তোমাকে আনতে পারবে না, কোনো ফেয়ার, তোমার যে সৌন্দর্যের পজিশন সেটা কোনোদিন নষ্ট হবে না। কখন? when eternal lines, এটাই টুইস্টেড লাইন একটা। দেখো ইটারনাল লাইন্স, এই লাইন্সটার মানে হচ্ছে যখন আমার লেখাটা ইটারনাল, আমি জানি আমি এত বড় কবি, আমি জানি আমি ইটারনাল, তিনি এত বছর আগে যা লিখে গেছে আজও তা আধুনিক। আমরা যখন ম্যাকবেথ পড়ি তার মধ্যে যে মনস্তত্ত্ব রয়েছে,
আমরা যখন হ্যামলেট পড়ি, যে দুশ্চিন্তা, যে ভয় থেকে, যে সন্দেহ থেকে আমরা সব কিছু দেখতে পাই, সবটাই আধুনিক আজকের দিনের সাথে। অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ, যখন মানুষ নিঃশ্বাস নিতে পারবে ততদিন, অর আইজ ক্যান সি, চোখ যতদিন দেখতে পাবে, সো লং লিভস দিস, তুমি ততদিন বেঁচে থাকবে আমার কবিতায়, কারণ আমি জানি আমি কে। এটার একটা মানে। আর দ্বিতীয় একটা মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন প্রথম দিন পড়াচ্ছিলাম, প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস, যার থিম ছিল ম্যারেজ, সেই ম্যারেজ থিমে আমি বলেছিলাম যে সেই সময় ইংল্যান্ডের একটা ছিল, তারা কেউ বিয়ে করতো না। একটা ধারা খুব প্রচলন ছিল যে আমরা লিভিং থাকবো, আমরা আমোদ প্রমোদ সব করব, কিন্তু আমরা এই বিবাহ নামক প্রতিষ্ঠানে যুক্ত হব না। এই যে WH 126টা লেখা শেক্সপিয়ার যাকে উৎসর্গ করলেন, WH ব্যাচেলার, WH কে তিনি বলছেন যদি তুমি বিয়ে করো ইটারনাল লাইন্স পেয়ে যাবে, তুমি মারা যাবে কিন্তু তোমার যে ডিএনএ সেটা রয়ে গেল তোমার বংশ পরস্পরার মধ্যে। ইটারনাল লাইন্স তুমি পাবে কখন? যদি তুমি বিয়ে করো। সেই ম্যারেজের থিম। তো এই হলো কবিতাটা, আমি গোটাটা বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে আরও কি কি আসতে পারে, আমি যেটা পড়াবো, আর একটা তোমাদের সিলেবাসে সনেট রয়েছে, সেই সনেটটা যখন পড়াবো তখন আমি এটার শেষটা থেকেই আবার শুরু করব, যাতে লিঙ্ক আপটা করা যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।